আমাদের ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সির গত 2024-এর নির্বাচনের বিজেপি ক্যান্ডিডেট অভিজিৎ দাস ওরফে ববিদার কথা উনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিজেপি ক্যান্ডিডেট হয়ে। অভিষেক ব্যানার্জি 7 লাখের ওপর ভোট পেয়ে ওই ইলেকশনে জিতেছিলেন। ববিবাবুর মতে পুরোটাই ছাপ্পা ভোট। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হতো তাহলে উনি 3 লাখের ওপরে বেশি ভোটে জিততে পারতেন। এটাই হচ্ছে ওনার বক্তব্য। এবং এখনো পর্যন্ত ইলেকশন পিটিশন যেভাবে এগিয়েছে এখন পর্যন্ত উনি খুবই আশাবাদী যে অভিষেক ব্যানার্জি ইলেকশনটা বাতিল হয়ে যাবে। কারণ এরকম ইলেকশন বাতিল হয়ে যাওয়ার ইনস্ট্যান্স কলকাতা হাইকোর্টে আছে, এলাহাবাদ হাইকোর্টে আছে এবং বেশ কিছু হাইকোর্টে আছে যে ইলেকশন পিটিশন এই ফলে ইলেকশন খারিজ হয়ে গেছে। উনি সেটা আশাবাদী। দেখা যাক কি হয়। ল উইল টেক ইটস ওন কোর্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের দেশে মানুষ হারানোর চেষ্টা করছে, অর্থাৎ ইসলামিক কান্ট্রিও তারা শেষ করে দিয়েছে নিজেদের দেশকে। ভারতের সঙ্গে থাকলে হয়তো তাদেরও ডেভেলপমেন্ট হতো। বিষয়টা হচ্ছে যে আজকে ওয়েস্ট বেঙ্গলে এই যে 70 মানে এই যে ডিফারেন্সটা হচ্ছে অল ইন্ডিয়া ফিগারের থেকে, তার মূল কারণ হচ্ছে বাংলাদেশ সে মুসলিমদের অনুপ্রবেশ এবং এখানকার মুসলিমদেরকে ভুল বুঝিয়ে যে আমরা সব একই আল্লাহর সন্তান, অতএব এদেরকে রেশন কার্ড করে দাও, ভোটার কার্ড করে দাও। এবং অনেক গ্রাম পঞ্চায়েত প্রধান, সমিতির লোক এবং এমএলএও হয়তো দেখা যাবে সব বাংলাদেশের মুসলমান অরিজিনাল। 71-এ 17 লক্ষ মুসলমান এখানে ঢুকেছিল, তারা অনেকেই আইনি, তাদের গত 5 দিন তারা ভারতীয় হয়ে গেছে। কিন্তু তারপরেও আজকে 23% হিন্দুকে তারা ওখানে শেষ করে দিল। 23% হিন্দু এলো 7%, আর এখানে মুসলমান ছিল 19.63%। আজকে বাংলাদেশে মুসলমান যদি বলে, অনেকে বলে মুসলমানের সংখ্যা বৃদ্ধি করে বলে সেই জন্য নাকি এত মুসলমান, যে ভুল কথা। সংখ্যা বৃদ্ধি করলে 23, 24 হতে পারে, কখনো 29 হতে পারে না। এই টোটালটা হচ্ছে ইনফ্লাক্সের মাধ্যমে। এক থালা ভাত এখানকার যারা ভারতকে নিজের দেশ বলে মনে করেছে তারা খাবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনেরা। কিন্তু বাংলাদেশের মুসলমানদের তো কোনো, তারা তো তাদের দেশ ভাগ করে নিয়েছে, তাদেরকে আমরা কেন এখানে সেল্টার দেবো? এবং তৃণমূলের রাজত্বে এটা শুরুয়াত হয়েছিল সিপিএম এর রাজত্বে। বাংলাদেশে ইনফ্লাক্স তাদেরকে ভোটারের, এটা আপনার মনে আছে কলিমুদ্দিন সামসের 1 টাকা পরিচয়পত্র পাওয়া যেত, 1 টাকা করে বিক্রি হতো চায়ের দোকানে। বর্তমান পত্রিকায় বড় বড় করে দিয়েছিল। 1991 সালে পত্রিকা আমার কাছে কেন কাটিং আছে। তো তৃণমূল এসে বাকি কাজটা কমপ্লিট করলো। এই জন্যই এসআইআর চাই ওয়েস্ট বেঙ্গলে, যাতে বাংলাদেশি যে সমস্ত মুসলমান যারা 2002-এর পরে যারা এসে ঢুকেছে তাদেরকে ওপরে, এখানকার ভারতীয় মুসলমানদের এ নিয়ে কোনো ভয়ের কিছু নেই। এবং যখনই এসআইআর ইমপ্লিমেন্ট হবে, আমার হিসাবে 80 to 85% মুসলমান, বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা এরা বাদ হবে এবং তৃণমূল অবশ্যই ক্ষমতাচ্যুত হবে। এবং আমাদের আর কিছু নয়, আর কি আছে? তৃণমূল আসার পর কি আমরা কি 500 কোটি টাকার মালিক হতে চাইবো? তাহলে তো তৃণমূল করতাম। আমাদের বিষয় হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে হারে ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছে, যে হারে শিক্ষার এই অবস্থা, বেকার ছেলেরা, আমি রেলওয়ে বোর্ডের মেম্বার ছিলাম, আমি দেখেছি হাজার হাজার লোক, লাখ লাখ লোক এই সমস্ত বাইরে রাজ্যগুলোতে কাজের জন্য যাচ্ছে। তো যাতে তাতে এখানে ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট হবে। আজকে তৃণমূলকে যদি আমরা হটাতে পারি, এই জন্য এসআইআরটা ইমপ্লিমেন্ট দরকার। আর এই যে মেইন পিসি ভাই পড়ে এই সরকারকে হটাতে হবে, আর তার জন্য এই যুদ্ধে আমি নেমেছি। এবং আমি মনে করি ধর্মের যে অবশ্যই হবে। অভিষেক ব্যানার্জি যে 7 লক্ষ ছাপ্পা ভোটে যেভাবে জিতে নিজেকে মনে করছে, এটা আমি প্রমাণ করিয়ে দেখে দেবো। আমার বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে। আমি দেখিয়ে দেবো যে দুর্নীতির উপায়ে এখানে হারছে, যেখানে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ ভোটে হারতো, সেখানে ওইভাবে কাউকে ভোট না দিতে, গণ ডেমোক্রেসি নষ্ট করে ওইভাবে জিতে আসছে। তাহলে আপনার কি মনে হচ্ছে যে ইলেকশন পিটিশনের বলে অভিষেক ব্যানার্জির যে বর্তমান এমপিশিপটা ওটা বাতিল হয়ে যেতে পারে? দেখুন, আইনত তো সেটাই হওয়া উচিত। এরকম তো উদাহরণ আছে। আপনার তো মানস বিহারও কেসটা মনে আছে নিশ্চয়ই, আর আপনার ইন্দিরা গান্ধীর বিষয়টাও তো মনে রয়েছে। তো আশা করি এটাই তো হওয়া উচিত। আমার কাছে যা এভিডেন্স আছে তাতে ওরা এটা খালি। এখন দেখা যাক যে বিচার ব্যবস্থায় যেভাবে 7 মাস প্রথম বিচারপতি যেভাবে নষ্ট করলেন, এটাকে যত স্পিডি এটা যাতে করা যায় সেটা আমাদের মাননীয় সুগত মজুমদার তো উনি প্রতি মাসেই আমাদের হিয়ারিং এর ডেট দিচ্ছেন। আশা করি যে কিছু একটা হবে। এবং আপনি খুব আশাবাদী যে অভিষেক ব্যানার্জির এই ইলেকশনটা খারিজ হয়ে যাবে। আবার নির্বাচন, আবার অবশ্যই ইলেকশন, এখানে পুনর্নির্বাচন একটা ঘোষণা করা হবে অবশ্যই। এটা তো ছাপ্পা ভোটে জেতা, এটা তো কোনো গণতান্ত্রিক উপায়ে জেতা নয়। আরে বাবা, যে যদি ভালো কাজ করবে তাকে লোকে এমনি ভোট দেবে, তাকে এত জোর জোরছড়ি জালিয়াতি করে কেন তাকে জিততে হবে? ঠিক ঠিক আছে। আপনাকে যখন আটকে রাখে এরকম ভালো। হ্যাঁ, আচ্ছা, এই অভিজিৎ বাবু,
আপনি তো অভিষেক ব্যানার্জি, যিনি আপনাদের ডায়মন্ড হারবার কনস্টিটিউশনে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন, আপনার নিয়ারেস্ট রাইভাল, তার বিরুদ্ধে একটা ইলেকশন পিটিশন করেছেন এবং হাইকোর্ট এটার নিয়মিত এখন হিয়ারিং হচ্ছে। পুজোর আগেও হিয়ারিং ছিল, আজকেও এক রাউন্ড হিয়ারিং ছিল। তো আজকের হিয়ারিং এ এক্স্যাক্টলি ঠিক কি হলো একটু বলবেন সংক্ষেপে? অ্যাকচুয়ালি যে কেসটা করেছিলাম, টোটাল হাইকোর্টে তো 7খানি ইলেকশন পিটিশন হয়। তার মধ্যে 5টা হচ্ছে বিজেপি প্রার্থীরা করেছিল, 5 জন তৃণমূল প্রার্থীর এগেনস্টে এই ভোট জালিয়াতি নিয়ে, এবং অভিষেক ব্যানার্জির এগেনস্টে 2টো হয়েছিল। ভোটার বাপ্পাদিত্য মণ্ডল, সে একটা কেস করেছিল এবং আমি প্রার্থী হিসেবে করেছিলাম। বাপ্পাদিত্য করেছিল ভোটার হিসাবে। কারণ ফলতাতে 2014-তে যখন অভিষেকের এগেনস্টে আমি দাঁড়াই, তখন আমি ফলতাতে সেই সময় বিজেপি ছিল না, সেই সময় প্রায় 30,000 ভোট পেয়েছিলাম। এবারে ভোট পাচ্ছি 14-15,000, মানে অর্ধেক। এই বিধানসভা ইলেকশনেও লাস্টে সেই সময় ফলতার ভোট ছিল প্রায় নিয়ার অ্যাবাউট 80,000-এর উপরে। তো কি হয়েছিল আপনি বুঝতে, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। তো ভোটার হিসেবে বাপ্পাদিত্য মণ্ডল করেছিল এবং ও কেসটা করার পরে ওকে পারচেস করতে পারেনি বলে ওর এগেনস্টে মার্ডার কেস যুক্ত করে দেয়, এবং আমি করেছিলাম প্রার্থী হিসাবে। ফলস মার্ডার কেসে বাপ্পাকে অলরেডি ঝুলিয়ে দিয়েছে, আমাকেও কি করবে জানি না, যাই হোক। এবার আর একজন বিজেপি প্রার্থীর এগেনস্টে কেস হয়, সে হচ্ছে সুকান্ত মজুমদার এগেনস্টে ভোট জালিয়াতি, গণনা জালিয়াতি, কারচুপির অভিযোগে করে তৃণমূলের বিচার প্রার্থী বিপ্লব মিত্র। এই টোটাল 7খানা কেস হয়। অভিষেকের বিরুদ্ধে কেস নাম্বার হচ্ছে ইলেকশন পিটিশন নাম্বার 5 এবং 6, আমারটা করা 5, বাপ্পার করাটা হচ্ছে 6, এবং সুকান্ত মজুমদারের এগেনস্টে করাটা হচ্ছে 7। যদি এটা বাইরে কেউ জানে না, আমি জানি না কেন। তো অভিষেক ব্যানার্জি বারবার টাইম চাইছিল। প্রথমে 7-5 তো যিনি প্রথম জাস্টিস ছিলেন, জাস্টিস অজয় কুমার মুখার্জি, উনি 7 মাস সেটা কোনো হিয়ারিং ওঠেনি, লিস্টেই ওঠেনি। কেসটা বারবার মেনশন, আমাদের মাননীয় সিনিয়র অ্যাডভোকেট বিলোদলদা বারবার চেষ্টা করেছেন, বিলোদল ভট্টাচার্য যে মেনশন করেছেন। তারপরে 7 মাস পরে যখন ফেব্রুয়ারি মাসে কেসটা উঠলো, তখন বিচারপতি বললেন মাননীয় অজয় কুমার মুখার্জি যে আমার পার্সোনাল রিজনের জন্য আমি কেসটা ছেড়ে দেবো, কেস আমি শুনবো না। এবং আমি জানি না কেন উনি এতদিন দেরি করলেন। এটা প্রথমে করলেই জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। যাই হোক, এবারে ফেব্রুয়ারি মাসে যখন আবার শুরু হলো, তারপর নতুন বিচারপতি যে মাননীয় সৌগত মজুমদার, উনি হিয়ারিং সুগত মজুমদার, এবং ন্যাচারালি প্রতি মাসে প্রায় এটা হচ্ছে। কিন্তু বারবার অভিষেক ব্যানার্জি আমার এই কেস করার পরিপ্রেক্ষিতে যে রিটেন রিপ্লাই জমা দিতে হবে, রিটেন অ্যাপ্লিকেশন করতে হবে, সেই জন্য খালি ওনার যিনি অ্যাডভোকেট বারবার টাইম চেয়ে নিচ্ছিলেন। এবং ন্যাচারালি এটা 120 ডেজের মধ্যে দিতে হয়। তারপরেও আমাদের জাস্টিস সুগত মজুমদার বললেন, মানে বিচারপতি, যে এরপরে যদি না জমা হয় তাহলে আমি কস্ট অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এবং এক্সপার্টি শুনানি শুরু হবে। তো ন্যাচারালি গত আগস্ট মাসের শেষের দিকে অভিষেক ব্যানার্জি হাইকোর্টে এসে হলফনামা জমা দিয়েছে, এবং আজকে ডেট ছিল, এবং আমাদের 2 সপ্তাহের মধ্যে ওই হলফনামার আজকেই আমাদেরকে, যদিও 2 মাস আগে বিচারপতি বলেছিলেন যে আমাদেরকে এটা কপি আজকেই দিল। ওর তার উত্তর দেওয়ার জন্য আর কি আগামী 19 নভেম্বর মধ্যে আমাদের রিটার্ন রিপ্লাই জমা দিতে হবে। এই হচ্ছে বিষয়। এছাড়াও যে আপনার আগামী 25 ডিসেম্বরের মধ্যে যে এটা রয়েছে আর কি, ওই 25 ডিসেম্বরের মধ্যে আর কি যে সমস্ত ইনভেস্টিগেশন, যে সমস্ত এগুলোকে আর কি ইন্সপেকশন এগুলো সমস্ত আর কি রিপোর্ট জমা দিতে বলা হয়। আচ্ছা, এর আগে কোর্ট প্রথম হিয়ারিং এর সময় কোর্ট একটা ফর্মাল ডাইরেকশন দিয়েছিল যে ওই ইভিএম মেশিনস, তারপরে ওই কি বলে ফুটেজ, ওই ক্লোজ সার্কিট টিভি ফুটেজ, তারপরে ওই ভিভিআইপি প্যাড, এগুলো সব প্রিজার্ভ করে রাখার জন্য।
প্রিজার্ভ করে রাখার জন্য এবং আমাদের পরিপ্রেক্ষিতে আমরা ফরেন্সিকের ল্যাবে পাঠানোর জন্য, ফরেন্সিক অডিট করার জন্য আমরা আবেদন করেছিলাম এবং তার জন্য প্রিজার্ভ করতে বলে দিয়েছেন। কারণ আমি যখন একটা বুথে ঢুকি দেখি ক্যামেরা সব ঘিরে রয়েছে, আপনারা তো টিভিতেও দেখেছেন সেগুলো, এবং ক্যামেরা লেন্সে কাদা লেপে দেওয়া হয়েছিল এবং প্রতিটা আপনার এতে ওই ইভিএম মেশিনে হয় ওরা কি করেছে, হয় সেলোটেপ লাগিয়ে দিয়েছে আর নয়তো আতর লাগিয়ে দিয়েছিল। মানে ওদের ভয় ছিল যে যদি সেন্ট্রাল ফোর্স নেমে যদি সত্যি সত্যি ভোটটা হয় তাহলে বিজেপি প্রার্থী যারা বিজেপিকে ভোট দেবে, বিজেপির ওই বাটনটায় মানে 1 নম্বর বাটনে ওরা আতর লাগিয়ে দিয়েছিল এবং প্রচুর মারধরও করেছে। একজনের তো কুড়ুল দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল, তার কোনো কেসও হয়নি। তো বিভিন্নভাবে ওরা আর কি করেছিল আর কি, যে যেমন ধরুন সেলোটেপে এই যেমন সেলোটেপ, সার্জিক্যাল টেপ এরকম, এই যে আমি দেখাচ্ছি আপনার, এই যে অভিজিৎ দাস ববি পুরো সার্জিক্যাল টেপ দিয়ে ওরা করে দিচ্ছে। এটা অরিজিনাল সব ফটো, কিন্তু একজন কোথায় সার্জিক্যাল টেপ, এই যে এই টোটাল দেখছেন অভিজিৎ দাস ববি, যাতে কারণ আমরা প্রচার করেছিলাম 1 নম্বর বাটন অভিজিৎ দাস ববি দিয়েছে, তাই 1 নম্বর মানে ওপরে, তাহলে এইটা যদি আপনার সার্জিক্যাল টেপ দিয়ে যদি করে দেওয়া হয়, আপনার যদি ঢেকে দেওয়া যায়, এবং এমন হয় ঢেকে দিয়েছে যাতে বিপ শব্দ না শোনা যায়, মানে এমন হয় পেস্টিং করে দিয়েছে ওরা, এবং সেখানে 2 নম্বরটাই 1 নম্বর হচ্ছে, এবং এইরকম ভাবে বিভিন্ন রকম সিসিটিভি ঢুকে ঘুরে, এবং পুরোটাই চলেছে আপনার নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। আর আতর লাগিয়ে বলতে আতর লাগালে কি তার রেজাল্ট? যেসব জায়গায় ওরা সার্জিক্যাল টেপ লাগাতে পারেনি সেসব জায়গায় ওরা বিজেপির এতে বাটনে আতর লাগিয়ে দিয়েছিল। তারপরে কি হয়? তার ফলে যখন প্রেস করলো তখন এবার বাইরে যখন বেরোচ্ছে তখন তার গন্ধ শুকে যেই দেখছি যে আতরের গন্ধ, মানে বিজেপিকে দিচ্ছে, তাকে মারধর করেছে প্রচন্ড বেধরক বাধা, এবং আতঙ্ক দেখে কেউ আর ওই বিজেপির এতে বাটনে করেনি। এবং যখন আমি একের পর এক বুথগুলোতে ঢুকে যখন ভিডিও করছিলাম, মানে অটোমেটিক্যালি যেগুলোতে ক্যামেরা করছিল সেগুলো যখন ভিডিও করা হচ্ছিল বিভিন্ন সাংবাদিকরা মিলে, তখন ওরা আমাকে আটকে দিল এবং সামনে কিছু মহিলা ভিড়ে বাইরের সমস্ত অ্যান্টি সোশ্যাল, পুলিশ এখানে নিষ্ক্রিয়, সেন্ট্রাল ফোর্স টোটালি নিষ্ক্রিয়, যিনি কমান্ড্যান্ট ছিলেন তাকে বারবার ফোন করে কোনো কাজ হয়নি, ইলেকশন কমিশন ফোন ধরেনি, জেনারেল অবজারভার বা পুলিশ অবজারভারকেও ফোন ধরেনি, এবং ডিএম নিজে কন্ট্রোল রুমে বসে, যে ডিএম সুমিত গুপ্তা, যার নামে আমি কমপ্লেন করেছি, সুমিত গুপ্তা নিজে বসে পুরো এটাকে অপারেট করিয়েছে। এবং শুধুমাত্র তা নয়, আপনার বিষয়টা হচ্ছে যে টোটালি যে এটা গেছে কোনো কিছু, এটা করে গেল কাট কোনো কিছু, এগুলো তো দিবি। হিয়ারিং শুরু হলো, আমার সেন্টার থেকে উঠে চলে গেল। আমি জানলামই না, যেখানে সেন্ট্রাল আইবির অফিসাররা হোম মিনিস্ট্রি থেকে চিঠি দিচ্ছে চিফ সেক্রেটারিকে যে অভিজিৎ দাসের লাইফ রিস্ক আছে, ওর জন্য সেন্ট্রাল ফোর্সের পাশাপাশি স্টেট ফোর্স দিন। তা সেখানটায় 5 দিন 6 দিন পরে কি করে আমার সিকিউরিটিটা উঠে যায় সেন্ট্রাল ফোর্স, যে কোনো সময় ফেলে দিতে পারে আমাকে। আর মনে নেই অভিষেক হচ্ছে প্রচন্ড প্রতিহিংসা পড়ে। দেখলেন না বাপ্পাদিত্য কেসটা করেছে বলে ওরাকে মার্ডার কেসে জড়িয়ে দিল, এবং ওর গালেকে থাপ্পড় মেরেছিল সে একটা ছেলে, তা কয়েক বছর পর তার বডি রাস্তা ধরে পাওয়া গেল, ওর কোনো ইনভেস্টিগেশন হলো না। তা কখন দেখবেন আজকে আপনাদেরকে যে ইন্টারভিউ দিচ্ছি, কাউকে আমার বডি পড়ে রয়েছে, বাপ্পার বডি পড়ে রয়েছে। এটা হবেই, বাপ্পা মানে কেসে হয়তো ঢুকিয়ে রেখে দিয়েছে। ও তো চেয়েও ছিল ইলেকশনের সময়, আমার এগেন্স্টে তো প্রচুর কেস করেছি, ইলেকশনের সময়ও চেয়েছিল। আগে যেমন প্রার্থী নিরঞ্জন রায়কে ও আপনার 2019 যে প্রার্থী তাকে শ্রীয়তানি কেস দিয়েছিল, পক্সো কেস দিয়েছিল, আমার এগেন্স্টে এবারে চেয়েছিল এরকম করে দিতে পারিনি অতটা। কিন্তু আমি বলছি এদের রাজনীতি অত্যধিক নোংরা, এই পিসি ভাইপোর রাজনীতি অত্যধিক নোংরা। আর ভোটার বৃদ্ধির কথা বলছেন, ভোটার তো বৃদ্ধি, আমি তো সেদিনকে যেদিন মোদিজি এলেন সেদিন আমি ইলেকশন কমিশনের অফিসে গিয়েছিলাম, সঙ্গে দেখা করেছি, আমি তো টোটাল দেখিয়ে দিয়েছি যে আপনার সেখানটায় কিভাবে এরা ভোটারটা বৃদ্ধি করেছে। আমি জাস্ট গ্রাফ করেও দেখিয়ে দিয়েছি যে যেখানটায় টোটাল ভোটার বৃদ্ধি হচ্ছে, কি এমন মিরাকেল দেখুন, যে এগুলো আমার সব নিজের হাতে তৈরি করা, এবং এগুলো আজকের নয়, অনেকদিন ধরে 2000 কি বোঝাচ্ছিল, এটাতে বোঝা যাচ্ছে যে যেখানটায় অল ইন্ডিয়া ভোটার বৃদ্ধি হচ্ছে 44.2%, 44.6%, সেখানে পশ্চিমবঙ্গের ভোটার বৃদ্ধি হচ্ছে 60.2%। ঠিক আছে, আর ডায়মন্ড হারবারের হচ্ছে 70.5%। অর্থাৎ কি এমন মিরাকল হলো যে 5 বছরে, না এটা 2004 থেকে 2024, গত 20 বছরে।
দেখুন আজে বাজে তথ্য বলে লাভ নেই যে 2 কোটি বেড়েছে, 3 কোটি বেড়েছে, সব ফালতু কথা বলার লোক আমি নিজে সায়েন্সের ছেলে, আমি সায়েন্টিফিক ওয়েতেই চলি। তো আপনার যেখানে অল ইন্ডিয়া অ্যাভারেজ হচ্ছে 44.6%, সেখানে কি এমন মিরাকল হয় যে ওয়েস্ট বেঙ্গলে 60%, 16%, মানে 16% ভোটার হঠাৎ কি করে বৃদ্ধি হলো? অল ইন্ডিয়া নর্মাল ফিগার কত? অল ইন্ডিয়া ফিগার হচ্ছে 44.6%, হ্যাঁ। 44.6% অল ইন্ডিয়া ফিগার। হ্যাঁ। সেখানে আমাদের এর ফিগার হচ্ছে 60.2%। 60, আচ্ছা আর ডায়মন্ড হারবার হচ্ছে 70.5%। আচ্ছা তা ডায়মন্ড হারবারে 25% ভোটার বেড়ে গেল এই গত 20 বছরে। আচ্ছা এখানটায় যেখানটায় অল ইন্ডিয়াতে আবার 2004 সাল থেকে 2024 সাল, যেখানে 67 কোটি আপনার 15 লক্ষ ভোটার ছিল, সেখানটায় এখন হচ্ছে 97 কোটি 80 লাখ। আর ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 4,74,37,431টা ভোটার ছিল, সেটা হচ্ছে 7,60,10,006। তাহলে হচ্ছে 60.2% হয়েছে। তাহলে 45.6% আপনার ভোটার ছিল অল ইন্ডিয়াতে, তাহলে সেইটা হয়তো 2-3% বাড়তে পারে। কোন রাজ্যে বাড়লো না, পশ্চিমবঙ্গে বাড়লো। এই ভোটারটা কোত্থেকে এসেছে? আপনার কি মনে এবং হচ্ছে ডায়মন্ড হারবারে যেখানে 11 লক্ষ ভোটার ছিল 2004-এ, সেখানটায় 18 লক্ষ হয়ে গেল, 18,80,000 হয়ে গেল হচ্ছে আপনার 2024-এ। ঠিক আছে, তো এই যে 70%, 71% যে ইনক্রিজটা হলো, এলো কিভাবে? প্রথম কথা হচ্ছে বাংলাদেশি ইনফ্লাক্স হয়েছে। বাংলাদেশে যে সমস্ত মুসলমানরা তারা ওয়েস্ট বেঙ্গল এসে তারা ভোটার দেয়। দেখুন বিষয়টা হচ্ছে অনেকে এটাকে তৃণমূল মুসলিম ভোট পাওয়ার জন্য এটা হিন্দু মুসলিমে নিয়েছে। হিন্দু মুসলমান কোনো ব্যাপারই নয়, বিষয় হচ্ছে বাস্তব জিনিস। একটা দেশ 3টে টুকরো হলো। জিন্নার বললো মুসলমানরা হিন্দুদের কাছে থাকতে পারবে না, আমাদের আলাদা রাজ্য চাই। পুরো দেশটাকে টুকরো করলো, 3টে টুকরো। লক্ষ লক্ষ হিন্দু আর মুসলমান মারা গেল। যে সমস্ত নিরীহ হিন্দু মুসলমান মারা গেল তারা কোনোদিন দেশভাগ হয়তো চাইনি। বিষয়টা হচ্ছে যে যারা বাংলাদেশ এবং পাকিস্তানে চলে গেল যেসব মুসলমানরা, তারা কিন্তু ভারতের কোনো মুসলমানের কথা একবারও ভাবেনি যে আমি যে ভারতে এই সমস্ত মুসলমানদেরকে ছেড়ে যাচ্ছি, তারা তো হিন্দুরা তাদের মেরে দিতে পারে। তা নিজেদের স্বার্থের জন্য তারা নিজেরা বাংলাদেশ এবং পাকিস্তানে চলে গেল। অর্থাৎ শুধুমাত্র ভারতের হিন্দুদের সঙ্গে গদ্দারি করেনি বাংলাদেশের মুসলমানরা, তারা এখানকার মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছে। তাহলে সে বাংলাদেশে মুসলমানদেরকে কেন এখানে শেল্টার দেবে এখানকার মুসলমানরা, আর কেন তাদের বাংলাদেশি মুসলমান হটাও বললে এখানকার মুসলমানদের গায়ে লাগা উচিত কি উচিত নয়? কারণ তারা তো প্রকৃত গদ্দার। দেশভাগের সময় তো তারা এখানকার মুসলমানদের হিন্দুদের হাতে ছেড়ে দিয়ে তারা এখানকার হিন্দুদের উন্নত বলে এখানকার মুসলমানরা হিন্দুদের সঙ্গে উন্নত হয়েছে, বাংলাদেশ পাকিস্তানের মুসলমানকে নিজেরা। কি মনে হচ্ছে আপনার ভোটারদের কি ভোট দিতে দেওয়া হয়নি? না, ভোটারদের তো ভোটই। আপনাকে তো উদাহরণ দিলাম যে 2014-এ যখন অভিষেক প্রথম দাঁড়ায়, তো ওর এগেনস্ট আমি যখন দাঁড়াই তখন আমি ফলতার বুকে, আমি তখন বিজেপির বড় ছিল না, সে সময় আমি পাই হচ্ছে প্রায় 30,000 ভোট। এবং এই বিধানসভা লাস্ট বিধানসভা 90,000-এর মতো ভোট আসে। তো এবারে মাত্র পাচ্ছি 14,000 ভোট। তা রাতারাতি কি সব বিজেপি ভোটার গুলো মরে গেল? ভোটার সংখ্যা কি ওখানে বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, সেগুলো তো আছে। আপনি ইলেকশন কমিশনের ভূমিকাটা দেখুন, যে যেখানে ওই রকম সমস্ত মিডিয়া কভার করেছে যে ডায়মন্ড হারবারে কোনো ভোট হচ্ছে না, কিছু করতে দিচ্ছে না, ছাপ্পা চলছে, এ চলছে, বিরোধীদেরকে মেয়ের ধরে বার করে দিয়ে তার পোলিং এজেন্ট ফর্ম কেড়ে নিয়ে তাতেই তৃণমূলের লোকেরা বসেছে। 7খানে নির্দল প্রার্থী সব তৃণমূলের, তাদেরকে অভিষেক বসিয়েছে। তারপরে ইলেকশন কমিশনের রাজীব কুমার এই চিঠিটি দিচ্ছে পুলিশ সুপার রাহুল গোস্বামীকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য। তাহলে বুঝতে পেরেছেন যে এখানটায় ইলেকশন কমিশনের সিস যদি এইটা এরকম সার্টিফিকেট দেয়, তাহলে ওখানটা খেয়ে দিয়ে মানে আপনি বলবেন না যে ইলেকশন কমিশনের মধ্যে দায়বদ্ধতা নেই। দেখলেন না যে হলফনামা আপনার জমা দিয়েছে, এটা হচ্ছে হলফনামা, এটা হচ্ছে জমা দিয়েছে কোর্টে আপনার কাকুলি মুখার্জি অ্যাডিশনাল সিইও। তিনি লিখছেন এই কেস থেকে যেন ইলেকশন কমিশনকে বাদ দেওয়া দাও, এই কেসের সঙ্গে আমরা থাকতে নারাজ। এবং ফরেন্সিক অডিটের কথা বলছে, এইভাবে ফরেন্সিক অডিট চাওয়া যায় না বলে কোথাকে সুপ্রিম কোর্টের কোন সব 4-5টা রুলস তার অর্ডার দেখিয়ে উনি বলছেন না, মানে জেনুইন এভিডেন্স না থাকলে তাহলে এইভাবে চাওয়া যায় না। এখানে কি জেনুইন এভিডেন্স নেই? অবশ্যই আছে, আপনাকে তো দেখাচ্ছি তো, এরকম হাজার রয়েছে, এরকম প্রচুর রয়েছে উদাহরণ।
এ তো আপনার যে কোনো ফরেন্সিক ল্যাবে গেলে যে ফটোটা ফেক না অরিজিনাল, আচ্ছা, ওখানে তো কেন্দ্রীয় বাহিনী- ভিডিও রয়েছে সমস্ত। আচ্ছা, কেন্দ্রীয় বাহিনী তো ছিল ওখানে, কেন্দ্রীয় বাহিনী কোনো কি- কাজ করেনি এখানে। তাহলে? ডায়মন্ডে কি হয়েছে, এই যে সমস্ত প্যারামিলিটারি ফোর্স যাদের বিএসএফ এর রাখা হয়েছিল, কমান্ডেন্ট আগেই ওনাকে ওরা পকেটে পুরে নিয়েছে এবং রাত্রিবেলা তাদেরকে মহিলা, মদ এই সমস্ত দিয়েছে। বিষয় হচ্ছে ইলেকশন তো পরিচালনা করবে ডিএম, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। ডিএম সুমিত গুপ্তা নিজেই তো তার ভেস্টেড ইন্টারেস্টে তিনি তো পুরো অভিষেকের কাজ করেছেন। যখন ওই এই যে ক্যামেরার যে এগুলো সেগুলো অন্য ইয়েতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডায়মন্ডের ক্যামেরা তো দেখাতে পারবে না ওরা। এই যে আমি চ্যালেঞ্জে করেছি না, ডায়মন্ডের হারবারে ক্যামেরা দেখাতে পারবে না, হয়তো কিছু বুথের দেখাবে। আমি যে বুথের লিস্টটা দিয়েছি প্রায় 600 বুথের, সেই সব বুথে সিসিটিভি ফুটেজ নেই, না দেখাতেই পারবে না ওরা। আমি চ্যালেঞ্জ করে বলছি তো। প্রিজার্ভ করে রাখতে বলেছি তো কোর্ট। আমার কাছে তো প্রিজার্ভ করে কে রাখবে কি, যে আপনি যদি না ওই যে ওরা ফটোই যদি না থাকে। চ্যানেলটাই তো যে সিসিটিভি ক্যামেরা এটাও এটা যাদবপুরে ঢুকিয়ে দিয়েছে, কলকাতার বুকে ঢুকিয়ে দিয়েছে, যে সব জায়গায় ছাপ্পা হয়নি, বুঝতে পেরেছেন? আচ্ছা। ডায়মন্ডের এটাকে ডিএম নিজে তো অপারেট করেছে বসে পুরো মেশিনারি দিয়ে। আমাকে অনেক পুলিশ অফিসার বলছে বলে আপনি অভিজিৎ বাবু আমাদের নিরুপায়, এখানে কিছু করার নেই। এখানটায় ওরা অভিষেক ব্যানার্জি যে লিপস অ্যান্ড বাউন্সের যে এটা হাইকোর্টের ইডি কে নির্দেশ দিয়েছিল সিজ করার জন্য, ওর যে অফিসটা যেটা এমপি অফিস বলে, সে অফিসে সকালবেলায় 7টার সময় ঢুকে, কোনোদিনে কোনো ইলেকশনেও আসে না, ইলেকশন 7টার সময় বসে টোটাল পুলিশ কন্ট্রোল, সবাইকে কন্ট্রোল করেছে ও। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে যে ভাতের একটা চাল যেমন টিপলে বোঝে যায়, অভিষেক ব্যানার্জিকে মানুষ যে কতটা ঘেন্না করে, ওর এমপি অফিসে যে বুথটা ওই কটা মাত্র ভোটার, এত ছাপ্পা মারার পর এবং কাউন্টিং এ আপনারা দেখেছেন যে আমাদের লোকেদের মারধর করে, আমরা সব বাইরে এসে ধর্ণা দিয়ে বসেছিলাম, সুচ নিয়ে গেছিল। আমি একটা প্রার্থী আমার মোবাইল নিয়ে কোনো কিছু নিয়ে ঢুকতে দেয়নি, আর তার সব সুচ নিয়ে গেছে, তাদের হাতে মোবাইল। সুচগুলো আমাদের লোকেদের ফুটিয়ে দিচ্ছে, ভেতরে কোনো গণনা কেন্দ্রের ভেতরে কোনো সেন্টার ফোর্স নেই, জল যাতে না খেতে পারে জলের পাত্র সরিয়ে দিয়েছে। এবং 7জন যে নির্দল প্রার্থী প্লাস অভিষেকের লোক 8 জনের সামনে সামনে বসছে আমরা যে, এবং ওখানকার যারা কাউন্টিং অবজারভার ছিল তাদেরকে আমরা যখন বলছি তা চুপচাপ বসে রয়েছে, কোনো রেসপন্স নেই। আমি বোঝাতে পারছি কথাটা, মানে ইলেকশন কমিশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আর অভিষেকের ক্রিমিনাল বাহিনী 4 জনে যৌথভাবে ডায়মন্ডে করেছে। আর আপনি দেখছেন যে পলিটিক্যাল লিডারদের মধ্যে কেমন, দেখুন একমাত্র শুভেন্দু দা ছাড়া ডায়মন্ড নিয়ে ছাপ্পা ভোট নিয়ে কাউকে বলতে শুনেছেন? কেন শুনছেন না? আমি বোঝাতে পারছি। অর্থাৎ অভিষেকের এই কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা কতজনের পকেটে ঢুকেছে আপনি কি করে বুঝবেন? তাদের অ্যাক্টিভিটিস থেকে আপনি বুঝতে পারবেন।